সাকিব এবং ফারুকের ইস্যুটা আমার কাছে মনে হয় তামিম এবং পাপন ইস্যুর মতো হয়ে গেছে। 2027 ওয়ার্ল্ড কাপে মাহমুদুল্লাহ রিয়াদ 43 বছর বয়সে খেলবে কিনা এই আলোচনা চলছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যারাই আসুক না কেন, নাম যাই হোক না কেন, এই সিলেবাসটা সেম। মোস্তাফিজ হচ্ছে ধরি মাছ নাচুই পায়। সো এরকম অনেক ঘটনাগুলো ঘটে, পৃথিবীর একমাত্র বাংলাদেশেই ঘটে। রিশাদ ভাই, বিসিবির কাছে সাকিব আসলে কত টাকা পায়? আমি আসলে শিওর না, মানে যেটা শুনতেছি 48 লাখ, মানে 50 লাখের কাছাকাছি। এটা এখন এটার আবার হিসাব আছে যে ট্যাক্স সহ নাকি ট্যাক্স ছাড়া, এটা ওটা। বাট আমার কাছে মনে হয় যে এটা খুব দুঃখজনক এই কারণে যে সাকিব আল হাসান তো কন্ট্রাক্টেড। বিসিবি যদি তাকে না খেলাবে, বিসিবি শুড রেজ দেয়ার ভয়েস লাউড অ্যান্ড ক্লিয়ারলি যে আমরা আসলে তাকে রাখতে চাচ্ছি না। মিড অফ দ্য ইয়েতে হলেও কন্ট্রাক্ট থেকে বের করে দিত। বিসিবির এরকম কিন্তু সুযোগ আছে। কিন্তু আপনি কন্ট্রাক্টেও রাখছেন, টাকাও পে করতে পারতেছেন না, আবার আপনি ক্লিয়ার করতে পারতেছেন না যে সাকিব আল হাসান বাংলাদেশে আসতে পারবে কি পারবে না। আবার মিনিস্ট্রিতে বলতেছেন যে আমরা ওখানটায় ইয়ে করতেছি, সাকিবের সাথেই মিনিস্ট্রির কথা হচ্ছে, এরকম বক্তব্য আপনারা দিচ্ছেন। দিন শেষে আমার কাছে মনে হয় যে এটা ক্লিয়ার না। এটা অনেকটা সাকিব এবং ফারুকের ইস্যুটা আমার কাছে মনে হয় তামিম এবং পাপন ইস্যুর মতো হয়ে গেছে। জাস্ট ক্যারেক্টারগুলো চেঞ্জ করে দেন, একই ঘটনা। কে ভালো কে খারাপ আমার জানার দরকার নাই, কিন্তু জিনিসগুলো ক্লিয়ার না। পাপনের ভূমিকায় ফারুক, সাকিবের ভূমিকায় তামিম। এটা কি আসলে নেতিবাচকভাবে, মানে ফারুক ভাইয়ের সাথে সাকিবের সম্পর্কটা কি আসলেই ওই দা কুমড়া সম্পর্কের মতো? কি মনে হয়? না, দা কুমড়া সম্পর্ক না। ফারুক ভাইয়ের সাথে সাকিবের সম্পর্কের থেকেও ফারুক ভাই হচ্ছে সব দিক মেনটেন করার চেষ্টা করছে। মানে অ্যাজ আ বিসিবি প্রেসিডেন্ট তিনি একটা গাটসি ডিসিশন নেবেন বা জিনিসটাকে ক্লিয়ারলি বলবেন, এটা কারণে তিনি হয়তো সমালোচিত হবেন, কারো কাছে হয়তো প্রশংসিত হবেন। তিনি ভেজালটায় যেতে চান না, ঠিক আছে। বরং তিনি হচ্ছে মানে থাকে না ওই যে বিভিন্ন মুভিতে আমরা দেখি যে মামা চাচাদের যেটা ভূমিকা, কোনো রোল থাকে না কিন্তু একটা ক্যারেক্টার থাকে। ফারুক ভাই এখানে ওই রোলে আছেন। কিন্তু যেটা বলা হয়েছিল যে সাকিব শুধুমাত্র ব্যাটার সাকিবকে নিতে চায়নি, তো সেই জন্যই আর কি নেয়নি, অন্য কোনো কারণ আসলে ছিল না। তো ওই কারণে যদি দল থেকে সাকিব বাদ পড়ে, সেক্ষেত্রেও তার মানে এই টাকাটা পাও না। টাকা পাওনা না, ওই কারণে তো সাকিব দল থেকে বাদই পড়ে না। সাকিব আল হাসানের গত 10টা যদি আপনি ব্যাটিং ইনিংস দেখেন, তার মধ্যে হচ্ছে আপনার 4টা 50 আছে। লাস্ট ইনিংসটা যেটা খেলেছেন সেটাতে 82 সম্ভবত, ঠিক আছে, আমি যতটুকু মনে করতে পারি লাস্ট ওয়ান ডে ইনিংস। সো একজন ক্রিকেটারের যদি 40% ম্যাচেসে যদি আপনার হচ্ছে 50+ রানস থাকে, ওই ক্রিকেটারকে আপনি বাদ দিয়ে কাকে ঢুকালেন? আমি দেখতে চাই যে সেই লোকটা কে, রিপ্লেসমেন্টটা কে। রিপ্লেসমেন্ট অনেকেই মিডল অর্ডারে অনেকেই খেলতেছে, মানে আমি স্পেসিফিকলি জানতে চাই যে সাকিবের রিপ্লেসমেন্টটা কে। সাকিব আল হাসানের ব্যাটিং পারফরমেন্সের কারণে তাকে ব্যাটার হিসেবে নেওয়া যাবে না, এটা একটা ফালতু যুক্তি। যিনি দিয়েছেন তিনি আসলে সাকিব আল হাসানের স্টাডি দেখেননি। যেই কথা বলেছে তিনি ওই স্ট্যাটিস্টিক্সটা না দেখেই কথাটা বলেছে। একজন ক্রিকেটার যদি তার সবশেষ 10টা ইন্টারন্যাশনাল ইনিংসের 4টাতে 50+ করে, সেই ক্রিকেটারের ব্যাটিং সামর্থ্য নিয়ে আপনি প্রশ্ন তুলতে পারেন না। আপনার কি মনে হয় রিয়াসাত ভাই যে সাকিব আল হাসানের আসলে বিপিএল ক্যারিয়ার বা বাংলাদেশ ক্রিকেটের ক্যারিয়ার একদম শেষ, মানে আর কোনো সুযোগই নেই সাকিবের ফেরার? না, আমি এটা মনে করি না। কারণ হচ্ছে আপনি দেখেন 2027 ওয়ার্ল্ড কাপে মাহমুদুল্লাহ রিয়াদ 43 বছর বয়সে খেলবে কিনা এই আলোচনা চলছে। সো ওই হিসাবটাকে আমি যদি একটা মানদণ্ড হিসেবে ধরে নিই, সাকিব আল হাসানের 43 আসতে তো অনেক দেরি আছে, ঠিক আছে। সো আমি মনে করি যে এখনও সব কিছু শেষ না। আপনার মনে হয় যে রিয়াদ এবং মুশফিক 27 ওয়ার্ল্ড কাপ পর্যন্ত খেলবে? ভাই, এটা বাংলাদেশ তো, এখানে অনেক কিছুই পসিবল, বুঝছেন। মানে ধরেন এই সবশেষ যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিব খেলবে না, এটা 6 মাস আগেও কেউ ভাবতে পারছিল? সাকিব তো নিজেই ভাবেনি, বলছে যে আমি আমার ক্যারিয়ার শেষ করতে চাই চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে। 2023 ওয়ার্ল্ড কাপে তামিম ইকবাল খেলবে না, এটা কেউ পৃথিবীর ভাবতে পারছিল? কেউ ভাবতে পারে নাই। সো এরকম অনেক ঘটনাগুলো ঘটে, পৃথিবীর একমাত্র বাংলাদেশেই ঘটে, যে জিনিসগুলো আপনি ক্রিকেটীয় বাস্তবতার সমীকরণে মিলাতে পারবেন না। কিন্তু ভাই, আপনার কি মজা লাগে না যে আমরা মনে করেন যে 23 বিশ্বকাপের আগে বলতাম যে 23 বিশ্বকাপ 7 নম্বর পজিশনে কে খেলবে, 5 নম্বর পজিশনে কে খেলবে, তারপর 24 ওয়ার্ল্ড কাপ আসলো, একই চিন্তা। আবার চ্যাম্পিয়ন্স ট্রফি আসলো, কে খেলবে কে বাদ পড়বে। এখন আমরা 27 ওয়ার্ল্ড কাপ নিয়ে চিন্তা করতেছি, মানে এই যে নেক্সট ওয়ার্ল্ড কাপ কবে শেষ হবে। আমরা খুবই নির্লজ্জ, এই কারণে আসলে আমরা এই চিন্তাগুলো করি। এবং এই যে 5 নম্বর 7 নম্বর নিয়ে এত চিন্তা ছিল যে হাতুরু সিং এই কারণে 5-7 নম্বরে তামিম ইকবালকে ব্যাটিংয়ের প্রস্তাব দিয়েছিল যে তুমি মিডলে বা লোয়ার মিডলে ব্যাট করবে কিনা। সো আমাদের চিন্তাগুলো খুবই অমূলক, কথা বুঝছেন। ওই সময় রিয়াদের সাথে যেটা হয়েছে সেটাও অন্যায় হয়েছে, তাইমের সাথে যেটা হয়েছে সেটাও অন্যায় হয়েছে, সাকিবের সাথে এখন যেটা হচ্ছে সেটাও অন্যায় হচ্ছে। কেন হচ্ছে এটুকু রাখবেন আপনারা, কারণ এটা লাউড অ্যান্ড ক্লিয়ারলি প্রকাশ করা উচিত। আপনি বলতেছেন সাকিবকে ব্যাটার হিসেবে আমি নিব না, সাকিবের ব্যাটিং পারফরমেন্স তো খারাপ না রে ভাই। সব 10 ইনিংসে লাস্ট ইনিংস 82, বাংলাদেশকে জিতাইছে, ম্যান অফ দ্য ম্যাচ। আপনি এই মিথ্যা কথাটা কেন বলবেন? আপনি বলেন সাকিব এই কারণে আমাদের বিবেচনায় নাই, আমরা নিতে পারবো না, এইটা বলার গুরুত্ব আপনাদের নাই। কিন্তু বাংলাদেশ ক্রিকেটে যেই আসে আসলে আসার আগ পর্যন্ত অনেক কথা আমরা শুনি, আপনিও ইন্টারভিউ করেন, আমরাও করি, কিন্তু আসার পরে গাছটা কেন দেখাতে পারে না, মানে কেউই দেখাতে পারে না। আসলে বাংলাদেশে আসলে ক্রিকেট বোর্ডে যারাই আসে এদের সিলেবাসটা একরকম। ছোটোবেলায় যখন আপনি পড়াশোনা শুরু করবেন, আপনি ওই আম পাতা জোড়া জোড়া মারবো চাবুক চড়বো ঘোরা, নতুন পায়রাগুলি ঝোটন বেঁধেছে, পড়াই লাগবে, বুঝছেন। আপনিও পড়ছেন, আপনার বাচ্চাও পড়বে। তো বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যারাই আসুক না কেন, নাম যাই হোক না কেন, এই সিলেবাসটা সেম, বুঝছেন, আম পাতা জোড়া জোড়াই পড়ে।
মুস্তাফিজের কথা গত 2 দিন বলা আবারও জিজ্ঞেস করতে হচ্ছে আসলে এই যে মুস্তাফিজ এরপরেও যদি মানে ওয়ানডের কেন্দ্রীয় চুক্তি থেকে যান আসলে সেটা কি আসলে কোনোভাবে যুক্তিযুক্ত হবে যে একটা প্রথম শ্রেণীর একটা ঘরোয়া লিগ তিনি খেলছেন না? কোনোভাবেই যুক্তিযুক্ত হবে না। নাম্বার 1, উনি যদি আইপিএল খেলার জন্য এই ডিসিশন নেন সেক্ষেত্রে আরও যুক্তিযুক্ত হবে না। আপনি ওয়ানডে চুক্তিতে থাকবেন, আপনি ওয়ানডে ফরম্যাটে লিস্টেড টুর্নামেন্টে খেলবেন না, আপনি টি-20 খেলার জন্য ওয়ানডেকে স্যাক্রিফাইস করবেন, আপনি ইন্ডিয়ার ঘরোয়া টুর্নামেন্ট খেলার জন্য বাংলাদেশের ঘরোয়া টুর্নামেন্টে খেলবেন না, কোনোভাবেই যুক্তিযুক্ত হবে না। এবং মুস্তাফিজকে যদি কেউ কেন্দ্রীয় চুক্তিতে ওয়ানডেতে রাখে ডেফিনেটলি আর কেউ এই ব্যাপারে সোচ্চার হোক না হোক আমি নিশ্চয়ই জবাবদিহি করার চেষ্টা করবো যারা আসলে এই ডিসিশনটা মেক করবে। কিন্তু এই যে মুস্তাফিজের না খেলার ব্যাপারটা, মুস্তাফিজ যখন ইচ্ছে হলো খেললো, যখন ইচ্ছে হলো খেললো না, যে কটা ম্যাচ মানে প্রতিবার তো এরকম আছে আমরা বলি যে জাতীয় দলের প্লেয়ার খেলতে পারছে না, এবার যখন আসলে খেলার সুযোগ থাকার পর মুস্তাফিজ খেলছে না, তার ডেডিকেশনটা নিয়ে একটু প্রশ্ন কি চলে আসে? মুস্তাফিজের ডেডিকেশন অনেক আগে থেকে প্রশ্ন, যখন তিনি টেস্ট ক্রিকেটকে না করেছেন যে তিনি খেলতে চান না, এটা ওটা সমস্যা, ঠিক আছে, আসলে খেলতে চাননি কেন? কারণ ওই সময়টায় সে হচ্ছে আইপিএল খেলতে চায়, বাংলাদেশে 1-2টা টেস্ট পরে তাকে যেন কেউ বাধ্য না করে। ইফ ইউ লুক অ্যাট তাসকিন আহমেদ, তিনিও তো পেসার, মুস্তাফিজের থেকে অনেক গুণ ভালো পেসার। বাংলাদেশের সবচেয়ে কনসিস্টেন্ট ফাস্ট বোলার হচ্ছে তাসকিন আহমেদ। তাসকিন আহমেদ কি ফাইজলামিগুলো করে? তাসকিন আহমেদের ক্যারিয়ার নেই, তাসকিন আহমেদের টাকার দরকার নেই, তাসকিন আহমেদের আইপিএল বা পিএসএল এ খেলার শখ নাই, সবই তো আছে। এটা ডিপেন্ড করে ব্যক্তিত্বে। হিয়ার ইজ দ্য ডিফারেন্স বিটুইন তাসকিন এবং মুস্তাফিজ। তাসকিন ফাঁকি দেন না, ন্যাশনাল টিমের হয়ে খেলেন, মন খারাপ করেন কিন্তু তারপরও খেলেন, আর মুস্তাফিজ হচ্ছে ধরি মাছ নাচুই পানি, বুঝছেন? আর সামনে জিম্বাবুয়ে সিরিজ, অনেকেই এইসব সিরিজে আসলে ফর্মে আসেন। যদি মনে করেন যে রিয়াদ এবং মুশফিক দুইটা, রিয়াদ তো খেলবেন না টেস্ট, মুশফিক খেলবেন, মুশফিক যদি ভালো খেললো তারপরে কি আবার ওই আলোচনা চলে আসবে কিনা যে পরবর্তীতে আমরা চাই প্রশংসা করবো যে পরের টুর্নামেন্টে আমরা চাই খেলাতে চাই? শুনেন, আমরা হচ্ছে কি এক ফর্মেটে ভালো করলে আরেক ফর্মেটে ঢুকাই দিতে চাই, সমস্যাটা এখানটায়। টেস্ট খেলবে মুশফিক, ধরেন একটা ডাবল 100 করবে, এটা তো ডিজার্ভিং। মুশফিক মানে শ্রীলঙ্কার এগেনস্টে ডাবল 100 করছে, বাংলাদেশের প্রথম ডাবল 100 করা ক্রিকেটার। আশরাফুল 190 করলো। কিন্তু ওইটার কারণে যদি আমি মনে করি যে ওয়ান ডেতে যে গত 13 ইনিংসে তিনি হচ্ছে ভালো করতে পারেন নাই, সেটা টেস্ট দিয়ে কাভার করব, এই চিন্তাটা খারাপ। এবং আপনি বিশ্বাস করেন এই চিন্তাটাই আমরা করবো। টেস্টে তিনি ভালো করলে আমরা বলবো যে মুশফিকুর রহিমকে কেন ওয়ানডে দল থেকে বাদ দেওয়া হয়েছে। পরের ওয়ানডে টুর্নামেন্টে যদি বাদ দেওয়া হয় এই প্রশ্নটা আপনি, আমি, সাধারণ মানুষ সবাই তুলবে। কিন্তু এই যে গতকালকে শামীম পাটোয়ারি দারুণ একটা ইনিংস খেলেন 98 রানে, এর আগে শামীম কনসিস্টেন্টলি ফর্মে আছেন। আপনার কি মনে হয় না যে এখন ওই পুরনো সবকিছু ভুলে গিয়ে নতুনদের নিয়ে আসা শুরু করা উচিত, যেহেতু মানে 27 ওয়ার্ল্ড কাপ অনেকদিন বাকি আছে? শুধু শামীম না, শামীম পাটোয়ারিকে মানে সুযোগ দিতে হবে। নুরুল হাসান সোহান কেন ওয়ানডে ফরম্যাটে নাই, এটা একটা বড় প্রশ্ন কিন্তু মানুষ, তাকে সুযোগ দিতে হবে। আমাদের বেস্ট উইকেট কিপার ব্যাটার, তার এভারেজ 80+ ইন ওয়ানডেস, ঠিক আছে। আকবর আলী একটা ছেলে আছে, ঠিক আছে, টুকটাক এদেরকে সুযোগ দিতে হবে। বাংলাদেশে কিন্তু অনেক জেম আছে, বাট ইউ হ্যাভ টু ট্রাস্ট দ্যাট দে আর ডায়মন্ডস। তাকে তো আপনাকে সেই সুযোগটা দিতে হবে। কোহিনুরও কিন্তু তার রূপটা একদিনে পায়নি, ওটাকে ঘষে মেজে করতে হয়। প্র্যাকটিস ম্যাচ খেলানোটা হচ্ছে ওই ঘষা মজা করা, তাই না? সো আপনি যদি পূর্বের প্রিভিয়াসলি কে ভালো করেছে ওই পরিসংখ্যান অনুযায়ী ক্রিকেটারদেরকে খেলান আর আপকামিং ক্রিকেটারদেরকে সুযোগ করে না দেন, তাহলে শামীম পাটোয়ারি গ্রো আপ করবে কীভাবে? আবার যখন আপনি সুযোগ দিবেন 1-2 ম্যাচের জন্য সুযোগ দিবেন, ভালো করতে পারবেন না, তখন আপনি দোষ দিবেন প্রিমিয়ার লিগে সবাই ভালো করে। এটা তো ঠিক না। আপনাকে কনসিস্টেন্টলি সুযোগ দিতে হবে এবং সেই সুযোগটা দেওয়ার জন্য যাদেরকে সরানো দরকার সেই ডিসিশনটাও লাউড অ্যান্ড ক্লিয়ার হতে হবে। 2011 বিশ্বকাপের আগে ধোনি একটা সিদ্ধান্ত নিয়েছিলেন, সিনিয়র ক্রিকেটারদের দল থেকে তিনি বাদ দিয়েছিলেন এবং বলেছিলেন যে আমাদের 11 জন ভালো ফিল্ডার দরকার একটা টিমের মধ্যে। আপনার কি মনে হয় যে শান্তর ওই সময়টা আছে বা ওই গাছটা দেখানোর সুযোগ আছে এখানে? শান্ত কার্ডস দেখালেও আসলে এখানে কোনো কিছু করার নাই, কারণ ধোনি যে সিদ্ধান্তটা নিয়েছিল সেই সিদ্ধান্তটা কিন্তু একটা অটোনমাস বডির কাছে নিয়েছিল, মানে তাদের সিদ্ধান্তটাকে নিয়ে সেই সিদ্ধান্ত বাস্তবায়নের গার্ডস ছিল এবং সেটা থেকে কেউ ম্যানিপুলেট করে নাই। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে ধরেন একটা সিদ্ধান্ত হচ্ছে, গতকালকে সংবাদ সম্মেলন দেখেন, আমি যখন প্রশ্ন করা শুরু করলাম যে বিপিএল এই যে অনিয়মগুলো হয়েছে, তখন একজন বলা শুরু করলো যে আমি তো ওই কমিটির মধ্যে ছিলাম না, ঠিক আছে। পরে আমি বললাম যে আপনি কমিটিতে ছিলেন না, বিসিবি বোর্ড সবাই কেন প্রশ্ন তোলেন না, ঠিক আছে। তখন এম করা শুরু করলো। তো সমস্যাটা এই জায়গায়, সবাই সবার দিকে দোষ দিয়ে দেয়, সবাই সেই প্রশ্নটাকে অ্যাকসেপ্ট করতে চায় না যেটার মধ্যে সে ইনভলভ না। ক্রিকেট বোর্ড পরিচালিত হয় 25 জন পরিচালক দিয়ে। ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের ডেফিনেটলি সেই কাজ রয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল যদি কোনো একটা ভুল করে সেটাকে জবাবদিহিতা আওতায় নিয়ে আসা। ওইটাই না এনে যদি আপনি সাংবাদিককে উত্তর দেন যে আমি কমিটির মধ্যে ছিলাম না দেখে আমি জানি না, তখন তো আসলে ওই ধোনি যেটা করতে চেয়েছে শান্ত সেটা করতে পারবে না বাংলাদেশে, কারণ সেই কাজটা থাকতে হবে যারা ডিসিশন মেকার। একদম শেষ প্রশ্ন, টেস্টে যারা খেলবে তাদের বেতন বাড়ানো হয়েছে, কত বাড়লো আর এটা কিভাবে দেখছেন? এটা এখনো এরা ক্লিয়ার করতেছে না, এটা ডিপেন্ড করবে, বুঝছেন। এটা নিয়ে এখনো একটা ফাইনাল টাচ বাকি আছে। সো খুব বেশি বাড়বে না, 10-20% বাড়তে পারে। তো মানে 8 লাখের মতো হয়ে যাবে। হ্যাঁ, 8 লাখের কাছাকাছি হবে। 10-20% একটা হিসাব নিকাশ এখন পর্যন্ত চলছে, বাট ফাইনালাইজ আসলে এখনো হয় নাই, যেহেতু ফাইনাল ইয়েটা হয় নাই, কলটা হয় নাই, সো এটা এখন বলা ঠিক হবে না। বাট বাড়ছে, এটা একটা ভালো ব্যাপার।
পারফরমেন্সটাও যেন বাড়ে অ্যাকর্ডিং টু দেয়ার পেমেন্ট, সেটা খুব এক্সপেক্টেড।